আর এরা মানুষকে মেরে দিতে ভালোবাসে। এই পশ্চিমবঙ্গের যে সরকার, এরা মানুষের জীবন মেরে দিতে খুব ভালোবাসে। কি বলবো, মানে ওই একটি থাপ্পড়ে তাদের জীবন মেটে না, আশ মেটে না। তখন পরাজিত হবে, হবেই, কেউ আটকাতে পারবে না। তখন এই বাহানাগুলো ইউজ করা হবে, সেই জন্য এখন স্যার, সিএম নিউজ মিডিয়া আপনাকে স্বাগত। নমস্কার। কালিয়াচকের ঘটনা নিয়ে চরম ক্ষুব্ধ হয়েছে প্রধান বিচারপতি। তিনি বলছেন এরকম পোলারাইজ রাজ্য আগে কখনো দেখিনি। না, এটা আমি জানি না। আমি প্রধান বিচারপতির বক্তব্যের ওপরে কিচ্ছু বলতে পারি না। কিন্তু পশ্চিমবঙ্গে এই পোলারাইজেশন আজকে নাকি, বহুদিন ধরে তো ঘটছে। এসআইআর নিয়ে যা ঘটেছে এবং সেই ব্যাপারটা সুপ্রিম কোর্ট দেখেছেন। সুপ্রিম কোর্ট দেখেননি এগুলো? এসআইআর নিয়ে কি ঘটনা ঘটানো হয়েছিল? সুতরাং আমি বলি এটা বহুদিন ধরে পাবলিক ডোমেইনে রয়েছে। আজকে হয়তো যেহেতু ওরা কোর্টকেও চ্যালেঞ্জ করে বসে আছে, সুপ্রিম কোর্টের অথরিটিকে চ্যালেঞ্জ করে বসে আছে, যার জন্য হয়তো সুপ্রিম কোর্ট ব্যাপারটা বুঝতে পারছেন। কিন্তু এই জিনিসটা অনেক আগে বোঝা উচিত ছিল। আমরা মানে তিলে তিলে এখানে মারা যাচ্ছি এইরকম একটা ভয়ঙ্কর প্রশাসনিক ব্যবস্থা থাকার জন্য, যার সূত্রপাত ঘটিয়েছিল এই ভয়ঙ্কর সিপিএম। এই তৃণমূল কংগ্রেস সেটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বিচার বিভাগের যে তার জায়গা সবই নষ্ট করে দেওয়া হয়েছে। একটা কোথাও অদ্ভুত মানে কি বলবো জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে, একটা পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায়। ফিরে আসার কোনো জায়গা অন্তত খুঁজতে হবে অনেক কষ্ট করে। সেটা এদের পক্ষে আর সম্ভব না, সেটা বিজেপি করতে পারে। পশ্চিমবঙ্গ সরকার নিজের দায়িত্ব পালন করেনি, তাদের গাফিলতির প্রমাণ রয়েছে এই কালিয়াচকের ঘটনা। অবশ্যই গাফিলতি প্রমাণ আছে। আজকে মুখ্যমন্ত্রী রায় ঝেড়ে ফেলছেন, তার হাতে প্রশাসন নেই। আমি আবার বলছি, উনি কিন্তু ঠিক কথা বলছেন না। প্রশাসন অবশ্যই সরকারের হাতে রয়েছে। নির্বাচন কমিশন প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে মাত্র। ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন ওয়েল আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য স্টেট গভর্নমেন্ট। এবং আরেকটা কথা, এটা ইটস এ পার্ট অফ দ্য গেম। অনেক দিন ধরে এসআইআর শুরু হওয়ার পর থেকেই থ্রেট করা হচ্ছিল, ভয় দেখানো হচ্ছিল, বলা হচ্ছিল বিশেষ একটি সম্প্রদায় যদি খেপে যায় আমরা আছি, তাই নইলে 12টা বাজিয়ে দেবে। এই কথাগুলোই তো ইন্ধন দিচ্ছিল। আজকে সেই ঘটনা বাস্তবে প্রমাণিত হয়েছে। সুতরাং ঘটনাটা আজকের নয়, এটা ওয়েল প্ল্যান্ড। এই প্ল্যানিং কিন্তু অনেক মানে যা পুরনো, আজকের নয়, বেশ কিছুদিন ধরে প্ল্যানিংটা হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে জুডিশিয়াল অফিসার যাদের 8-9 ঘন্টা আটকে রাখা হয়েছে, তারা বেরোতে গিয়ে দেখছে গেটের সামনে বসে রয়েছেন মহিলারা। তাদের বেরোতেই দেবেন না, মহিলারা পথে একটা নামছে। কথা বলি, পশ্চিমবঙ্গে জুডিশিয়ারি যে বিপন্ন, সেটা কি সুপ্রিম কোর্ট আজকে দেখলো? হাইকোর্টে বিচারপতির ঘরে ঢুকে তাণ্ডব দেখিনি আমরা। আমরা দেখিনি রাজশেখর মান্তার বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে আসা, বিচারপতির ঘরে ঢুকে তাকে বিচার করতে না দেওয়া, বিচারপতিকে গালিগালাজ করা, এগুলো দেখিনি। তখন বিচার বিভাগ চুপ করে বসছিল কেন? আমার তো প্রশ্ন, বিচার বিভাগ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক, আমি প্রশ্নটা করবই। বিচার বিভাগ তখন এগুলো দেখেননি? যে এই রকম যদি ঘটতে থাকে, কেউ যদি বিচার বিভাগের কথা না মানে, আগামী দিনে এটা কিন্তু সংক্রামক ব্যাধির মতো ছড়াতে পারে। আজকে এক্স করলে পরের দিন ওয়াই করবে, তারপরের দিন জেড করবে। এগুলো অনেক আগে বোঝা উচিত ছিল। আমি জানি না বিচার বিভাগ নিজেই বা কেন এত সহ্য করেন। আমি আবার বলছি, বিচার বিভাগের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আস্থা সব রাখছি, কিন্তু একজন ব্যক্তি হিসেবে প্রশ্ন করার অধিকার আমার রয়েছে। আমি সেই অধিকার প্রয়োগ করছি এবং প্রশ্নগুলো রাখছি। এই অফিসারদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল কমিশনের। গভর্নমেন্টের এতটা গাফিলতি হলো কি করে? আমি আবার বলছি, কমিশনের উত্তর কমিশন দেবে। আমি কমিশনের এখানে ওকালতি করব না, কমিশনের হয়ে এখানে কথা বলতে রাজি নই। আমি শুধু একটা কথা বলছি, সেটা হচ্ছে কমিশন দায়ী, সেটা কমিশন ঠিক করুক, বিচার বিভাগ ঠিক করুক। আমার বক্তব্য, পশ্চিমবঙ্গের সাধারণ আইন শৃঙ্খলা কোন জায়গায় গেছে সেটা সবাই দেখুক, সেটা সুপ্রিম কোর্ট দেখুক। মানুষ কি অবস্থার মধ্যে রয়েছে সেটা সবাই দেখুক। উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যে মেন আর্টারিয়াল রোড, তাকে আটকে রাখা হচ্ছে, রান্না হচ্ছে, টায়ার পোড়ানো হচ্ছে, মানুষ ভয় পাচ্ছে। পশ্চিমবঙ্গে কি ঘটছে এগুলো সবাই দেখুক, এগুলো সবাই জানুক, আদালত দেখুক। কারণ এগুলোকে বেশি দিন সহ্য করলে না এরা বেড়ে যায়। সবাই সহ্য করেছে এদের। আমরা চেয়েছি, আমাদের কথা শোনা হয়নি, অনেকে সহ্য করেছে, আজকে তার বিষবিকের ফল ফলেছে। নির্বাচন কমিশনের হাতেই তো রয়েছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের পুলিশ, তারপরও জুডিশিয়াল অফিসারদের উপর এরকম ধরনের ঘটনা। কোথাও গিয়ে কি রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে? আমি জানি না কোন শাসনের দিকে এগোচ্ছে।
সংবিধান যদি না কার্যকরী হয়, সংবিধানে অনেক ধারা রয়েছে কার্যকরী করার। আমি জানি না, সেগুলো তো সাজিয়ে রাখার জন্য হয়নি। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং ছাত্র হিসেবে বলছি, সংবিধানের ধারাগুলো তো প্রয়োগ করার জন্য, সাজিয়ে রাখার জন্য না। এটাও ঠিক যে বিজেপি অকারণে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় না, এটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। কিন্তু যদি কারণ থাকে তাহলে তো নিশ্চয়ই এ নিয়ে ভাবনা চিন্তা করার দরকার আছে বলে আমি অন্তত মনে করি। যদিও আমি মনে করি যে আমি দলের একজন কর্মী হিসেবে বলি, ঘন ঘন রাষ্ট্রপতি শাসন জারি করা, অকারণে রাষ্ট্রপতি শাসন জারি করার বিরোধী। কিন্তু প্রশ্নটা যদি সংবিধান রক্ষার হয়, প্রশ্নটা যদি দেশের ঐক্য অখণ্ডতা রক্ষা করার প্রশ্ন হয়, তাহলে তো আগে ঐক্য এবং অখণ্ডতা, তারপরে তো বাকি সবকিছু। কোথাও কি আপনার মনে হয় যে রাষ্ট্রপতি শাসন করে ভোট করানোটা জরুরি? আমি রাজ্যের অবস্থা এই প্রশ্নের উত্তর আমি জানি তুমি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছো, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি অন্তত দিতে রাজি নই, এই কারণে যে এটা নিয়ে আমি কোনো বিতর্ক চাইছি না। আমি শুধু এটুকু বলছি যে মানুষ যাতে তার ভোট ঠিকঠাক দেয়, বৈধ ভোটাররা ভোট দেয়, নির্বাচন কমিশন যাতে তার কাজ ঠিকঠাক করতে পারে এবং এই দেশের ঐক্য এবং অখণ্ডতা রক্ষিত হয়। এই রাজ্য একটি বর্ডার স্টেট, এখানে এই বর্ডার স্টেটে মানুষের নিরাপত্তা এবং দেশের বিদেশ নীতির পক্ষে বিপজ্জনক কিছু না হয়, প্রতিরক্ষার পক্ষে বিপজ্জনক কোনো থ্রেট তৈরি না হয়, এই সমস্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি আশা করি এই আমার কথাগুলোর মধ্যে সব উত্তর আমি দিয়ে দিয়েছি। মোথাবাড়ি কাণ্ডে সিবিআই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অবিলম্বে তদন্ত হওয়া উচিত এবং অবিলম্বে ওই থানার কাছ থেকে সমস্ত ডকুমেন্ট গুলো নিয়ে নেওয়া উচিত, নইলে ট্যাম্পারিং হয়ে যাবে। ওই ডকুমেন্ট ট্যাম্পারিং হয়ে যাবে। অবিলম্বে সমস্ত ডকুমেন্ট নিয়ে নেওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত কমপ্লিট করা উচিত। কালিয়াচকের ঘটনায় মুখ্যমন্ত্রী বলছেন যে ওনাকে কিছুই জানায়নি মুখ্য সচিব, কিছুই জানতেন না তিনি। তা কি প্রশাসন চলছে এখানে? কি প্রশাসন চলছে? মুখ্যমন্ত্রী জানিয়েছেন কি জানাননি ওটা মুখ্যমন্ত্রী বলবেন, ওটা মুখ্য সচিব জানিয়েছেন কিনা তিনি বলবেন। এটা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা পরিষ্কার বলছি, এই নির্বাচন যে এসআইআর হচ্ছে ওটা নির্বাচন কমিশন করেছে। বিভিন্ন গোষ্ঠী, এমনকি পশ্চিমবঙ্গের একাধিক মানুষজন, সংস্থা, তারা কোর্টে গেছে, সরকার কোর্টে গেছে, বিষয়টি সুপ্রিম কোর্টের আওতার মধ্যে রয়েছে। দে হ্যাভ টু টেক অ্যাকশন, তা নইলে কিন্তু এদেশে, বিশেষত পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে সিরিয়াস প্রশ্ন উঠে যাবে। বিজেপি হাজার হাজার ফর্ম 6 জমা করছে নির্বাচন কমিশনের অফিসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই একই দাবি করছেন, জ্ঞানেশ কুমারকে চিঠিও দিয়েছেন। আমি দুজনকেই বলবো সুপ্রিম কোর্টে চলে যান। এটা নিয়ে তো রাস্তায় বলে কোনো লাভ হবে না, সুপ্রিম কোর্টে যান, দুজনেই চলে যান। উকিল তো এখন আর তৃণমূলে পয়সা লাগে না, তো ওদের নিজেদের উকিল তো আছে, কোনো অসুবিধা নেই। বিনা পয়সায় মামলা একজন লড়বেন এবং কোনো অসুবিধা হবে না, চলে যান, কোর্টে চলে যান, কোনো আপত্তি নেই। বাইরে থেকে লোক এনে বিজেপি এখানে ভোট করাতে যাচ্ছে, বিহার, গুজরাট, বিভিন্ন জায়গা থেকে লোক ঢুকছে রাজ্যে। হ্যাঁ, তাই নাকি? তো এখানে বিহার এবং গুজরাটে তারা কিভাবে ঢুকছে? এগুলো আর কিচ্ছু নয়, আসন্ন পরাজয়ের জন্য বাহানা তৈরি। যখন পরাজিত হবেই, কেউ আটকাতে পারবে না, তখন এই বাহানাগুলো ইউজ করা হবে, সেই জন্য এখন থেকে বলা হচ্ছে। অন্যদিকে মালদহের যিনি পর্যবেক্ষক হিসেবে এসছেন বিহার থেকে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে তিনি বিহারের একজন বিজেপি নেত্রীর স্বামী। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। তো এখানে একজন পুলিশ অফিসারের স্ত্রীও তো তৃণমূলের এমএলএ, তিনি আবার একজন অভিনেত্রী। তার অভিনয় যে প্রতিভা নিয়ে আমি কিচ্ছু বলবো না, কিন্তু তিনি একজন পুলিশ অফিসারের স্ত্রী যদি তৃণমূলের এমএলএ হতে পারেন, সেখানে যদি পুলিশ অফিসারের নিরপেক্ষতা নষ্ট না হয়, তাহলে আরেকজন অবজারভার এসেছিলেন, তার নিরপেক্ষতা নষ্ট হবে কেন? আগে আয়নার সামনে দাঁড়াক, তারপর বাকি কথা। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন 10টা রাজ্যের শাসন চালাচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বিজেপি একটা রাজ্যেও করে দেখাক, আমি 251টা প্রার্থী আমরা প্রত্যাহার করে নেব। পড়াশোনা করতে হবে, ও পড়াশোনা একদম করে না। লক্ষ্মীর ভান্ডারটা প্রথম চালু করেছিল, লক্ষ্মীর ভান্ডার নাম নয়, অরুণোদয় যোজনা আসাম। 2021 সালে পশ্চিমবঙ্গে চালু হয়েছিল, 2020 সালে আসামে চালু হয়েছিল এবং পশ্চিমবঙ্গের চেয়ে অনেক ভালোভাবে চলছে। আসামের মুখ্যমন্ত্রী কোথাও বলেনি যে আমি অরুণোদয় যোজনার টাকা দিচ্ছি, সুতরাং আমি কালভার্ট করার টাকা দিতে পারবো না। আর এখানে টাকা নেই, পয়সা নেই, বিভিন্ন জায়গা থেকে এদিক ওদিক করে টাকা দিচ্ছে, বলছে আমি ব্রিজ বানাবো না, কালভার্ট বানাবো না, সাঁকো বানাবো না, কারণ আমি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছি। তারপরে মধ্যপ্রদেশ থেকে শুরু করে আরো অনেক রাজ্য এটা চালু করেছে। একটু পড়াশোনা না করলে মুশকিল হচ্ছে রাজনীতি, এইসব লোকগুলো তো পড়াশোনা করে না, পড়াশোনা করলে বুঝতে পারত। আইপিএস আইএএস এর বদলি স্থগিতাদেশ নিয়ে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা করেছিল, হাইকোর্ট খারিজ করে দিয়েছে। যেতে করবেই, তো স্বাভাবিক।
মামলার ম্যাটার না থাকলে খারিজ করবে। আর মুশকিল হচ্ছে এই সরকার তো আবার এমন সরকার যারা চালায় এবং তাদের সঙ্গে যারা এইসব কাজগুলো করে তারা আবার কি বলবো, মানে ওই একটি থাপ্পড়ে তাদের জীবন মেটে না, আশ মেটে না। কোর্ট বারবার থাপ্পড় মারবে, তাতে ওরা আবার যাবে, আবার থাপ্পড় খাবে, আবার যাবে, ওই পৌনপুনিকতা চলে এদের আর কি। 5 জনকে ইলেকশন অফিস থেকে বদলি করে দেওয়া হয়েছে, তারা 5 জনই বাঙালি। আমি আগেই বলেছিলাম যে বিজেপি বাঙালি বিরোধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। ও কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। ওরা কি বাঙালির প্রেমী সেটা আমরা সকলেই জানি, ওসব বলে লাভ নেই। নির্বাচন কমিশন এবং অমিত শাহ ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিতে চায় পশ্চিমবঙ্গে। ডেমোগ্রাফিক চেঞ্জ ওরা করেছে। ডেমোগ্রাফিক চেঞ্জ মানে করে জানে কাকে বলে? ডেমোগ্রাফিক চেঞ্জ গত প্রায় 50 বছরে একেবারে সিপিএম এর আমল থেকে এই সরকার আসা পর্যন্ত, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত কি ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, জনসংখ্যাগত পরিবর্তন হয়েছে, সেটা এরা জানে। হিসেবে হবে আমরা ক্ষমতায় আসি, প্রমাণ করে দেবো। বিহারে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে বলেছিল, 10,000 টাকা দিয়ে টাটা বাই বাই করে দিয়েছে। কিচ্ছু টাটা বাই বাই হয়নি, কিচ্ছু টাটা বাই বাই হয়নি। লাখপতি দিদি যোজনা চলছে, বিহারের মহিলারা কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েছে, কিচ্ছু টাটা বাই বাই হয়নি, মিথ্যে কথা বলা হচ্ছে। শেষ প্রশ্ন করব, আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে ভবানীপুরে নমিনেশন জমা দিলেন শুভেন্দু অধিকারী। সেখানে দেখা গেল টিএমসির তরফ থেকে কালো পতাকা দেখানো হয়েছে, জয় বাংলা স্লোগান, চোর চোর স্লোগান উঠছে, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করেছে, কারণ আর কিছু করার নেই। মানুষ যখন ডুবে যায় খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে, আর যে দলের যা সংস্কৃতি, এই দল মূর্খের দল, অশিক্ষিতের দল, তারা এই কাজ করবে না তো কে করবে? মূর্খরা এটাই করে। যারা শিক্ষিত ভদ্র মানুষ তারা লড়াই করে মতাদর্শগত ভাবে, টেলিভিশন চ্যানেলে, রাস্তাঘাটে মিটিং করে, মিছিল করে। একদল মিটিং করলে পরের মিটিং এ তার উত্তর দেওয়া হয়, এগুলো ভদ্র সমাজে চলে। আর এরা যা বলছে তারা তো ভদ্র সমাজে চলে না। সুতরাং আর কি করা যাবে? যেমনি দল তার নেতারা তেমনি হবে, কর্মীরাও তেমনি হবে, আর কি করা যাবে? পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সেই পরিস্থিতি সামাল দিতে একদম নাজেহাল অবস্থা হয়েছিল। তার কারণ হচ্ছে ওদের তো মানে প্রথম করা উচিত ছিল পুলিশের, পুলিশ কিচ্ছু করবে না, আর কেন্দ্রীয় বাহিনীকে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু আমি মনে করি ওদের প্রত্যেককে খুব কঠোরভাবে ওখান থেকে বার করে দেওয়া উচিত ছিল। করেনি, কেন করেন সেটা আমি বলতে পারবো না। একটা ছোট্ট প্রশ্ন করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নরেন্দ্র মোদী মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসে, নোটবন্দির কথা টেনে এনেছেন, এসআইআর লাইন, সবকিছুতেই লাইন। আর এরা মানুষকে মেরে দিতে ভালোবাসে। এই পশ্চিমবঙ্গের যে সরকার, এরা মানুষের জীবন মেরে দিতে খুব ভালোবাসে। গত 15 বছরে কতজন মানুষ মারা গেছে একটু খোঁজ নিয়ে দেখুন। মানুষ লাইনে সবাই দাঁড়ায়, নানা কারণে লাইনে দাঁড়াতে হয়, ভালোর জন্য। একটু কষ্ট সবাই সহ্য করে। টুডেজ পেইন টুমোরোজ গেইন বলে একটা কথা আছে। মানে নোটবন্দি হয়েছিল বলে ইয়ে বেড়েছে, প্রচুর ইনকাম ট্যাক্সের রিটার্ন দেওয়ার লোকের সংখ্যা বেড়েছে। এটা কোনো কথা? এসআইআর হয়েছে বলে এত লক্ষ 2 নম্বরই ভোটার ছিল আমরা জানতে পারলাম। মানুষ আনন্দের সঙ্গেই লাইনে দাঁড়িয়েছে, গোলমাল পাকিয়েছে এরাই। সুতরাং এরা তো মানুষকে মেরে দেয়। একটু মানুষের প্রতি মানুষের মতো আচরণ করুক এরা, সেটাই আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।